বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। এইচএসসি ফিন্যান্স অনলাইন ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি, ফারজানা সুলতানা। আচ্ছা, তোমাদের ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা এর প্রথম পত্রের যেটা ফিন্যান্স, তার দ্বিতীয় অধ্যায়ের আর্থিক বাজারের আইনগত দিকসমূহ পড়াচ্ছিলাম। আজকে হচ্ছে লেকচার 3 এই চ্যাপ্টারে। তো আজকে তোমাদের জন্য আমি এই চ্যাপ্টার থেকে যা করব, যে বাকি ছিল কি হস্তান্তরযোগ্য দলিল আইন যেটা 1881 এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ 1969 এবং হচ্ছে বিমা আইন 2010। আজকে এই তিনটা নিয়ে আলোচনা করব, তোমরা মনোযোগ দাও। হ্যাঁ, তো হস্তান্তরযোগ্য দলিল আইন যেটা 1881, এটাকে ইংলিশে বলা হয় নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট 1881। আচ্ছা, বাণিজ্যিক ও আর্থিক লেনদেনে অর্থ নয় অথচ শর্ত সাপেক্ষ অর্থ হিসেবে গ্রহণযোগ্য লিখিত দলিলকে হস্তান্তরযোগ্য দলিল নামে অভিহিত করা হয়। তাহলে কি এটা বেসিক্যালি কোনো অর্থ না, কিন্তু হিসেবে মানে অর্থের মতোই হস্তান্তরযোগ্য দলিল অর্থ হিসেবে গ্রহণযোগ্য। এটাকে অর্থের বিপরীতে কি করা হয়, বিপরীতে না, মানে অর্থ হিসেবে গ্রহণ করা হয়। ঠিক আছে, তো এই দলিলের মূল্য আছে আর কি। যেমন বাণিজ্যিক ও, আরেকবার বলছি, বাণিজ্যিক ও আর্থিক লেনদেনে অর্থ নয়, কি নয়, অর্থ না, অথচ শর্ত সাপেক্ষ অর্থ হিসেবে গ্রহণযোগ্য। তোমাকে অর্থ হিসেবে গ্রহণযোগ্য করতে পারবে, কিন্তু কিছু শর্ত মানতে হবে। তাহলে সেজন্যই বলেছি কি শর্ত সাপেক্ষ অর্থ হিসেবে গ্রহণযোগ্য লিখিত দলিলকে হস্তান্তরযোগ্য দলিল নামে অভিহিত করা হয়। সাধারণভাবে হস্তান্তরের মাধ্যমে মালিকানা হস্তান্তরিত হয় এমন দলিলকে কি হস্তান্তরযোগ্য দলিল বলে। কিন্তু আমাদের দেশে বহাল হস্তান্তরযোগ্য দলিল আইন অনুযায়ী শুধুমাত্র অঙ্গীকারপত্র, বিনিময় বিল এবং চেককে হস্তান্তরযোগ্য দলিল হিসেবে গ্রহণ করা হয়েছে। চেকের মূল্য আছে না, আমরা কি টাকা দিয়েছি? খেয়াল করো, তোমরা তো সবাই চেকের সাথে পরিচিত। হস্তান্তরযোগ্য দলিল বলো আর অঙ্গীকারপত্র বলো, এটার সাথে তোমরা পরিচিত না, কিন্তু চেকের সাথে তো পরিচিত। ওইটাতে অ্যামাউন্ট লেখা আছে, কিন্তু তার বিপরীতে আমরা টাকা তুলতে পারি, টাকা জমা দিতে পারি না? তাহলে শর্ত সাপেক্ষে সেটা কি অর্থ হিসেবে গ্রহণযোগ্য না? এটাই বলা হয়েছে। তারপরে দেখো, কিন্তু আমাদের দেশে বহাল, আচ্ছা এটা তো বললাম, গণ্য করা হয়েছে। উক্ত আইন অনুযায়ী হস্তান্তরযোগ্য দলিলের বৈশিষ্ট্যসমূহ নিম্নরূপ। কি কি বৈশিষ্ট্যের অধিকারী দেখো, এটি লিখিত এবং স্বাক্ষরিত হয়ে থাকে। চেকেও কিন্তু থাকে, যেহেতু তোমরা চেকটা চিনো সেজন্য আমি বারবার বলছি। তারপরে দেখো, মালিকানা সত্ত্বের হস্তান্তরের উপায় হিসেবে প্রত্যয়নপত্র, বিনিময় বিল, চেক ইত্যাদি ব্যবহার। 3, এটি অবৈধ বলে বিজ্ঞপ্তি না পাওয়া পর্যন্ত অবাধ হস্তান্তর গ্রহীতা এর নির্দিষ্ট সত্ত্ব লাভ না পাওয়া পর্যন্ত অবাধ হস্তান্তর গ্রহীতা এর নির্দিষ্ট সত্ত্ব কি লাভ করে। 4, দেনা পরিশোধের জন্য নগদ অর্থের মতো ব্যবহার সম্ভব। বুঝতে পেরেছ? মানে টাকা নিয়ে তোমার হাতে ক্যাশ না, ক্যাশের বিপরীতে মানে এটা শর্ত সাপেক্ষে গ্রহণযোগ্য। তারপর 5 নম্বর কি বলেছে, এটি অর্থের জন্য দলিল গ্রহীতা স্বীয় নামে মামলা করতে পারে। 6, এটি লেনদেনের প্রমাণ হিসেবে ব্যবহৃত হতে পারে। 7, আইনের মাধ্যমে এটি এক হাত হতে অন্য হাতে স্থানান্তরিত হতে পারে। আচ্ছা, তারপরে দেখো, এরপরে আসছি আমরা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ 1969, যেটাকে ইংলিশে বলা হয় সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স 1969। তো সিকিউরিটিজে বিনিয়োগকারীদের নিরাপত্তা, স্বার্থ সংরক্ষণ, মূলধন বাজারের উন্নয়ন, নিয়ন্ত্রণ এবং সিকিউরিটিজ ইস্যুর নিয়ম কানুন ইত্যাদি বিষয়ে বিধান প্রণয়নের স্বার্থে 1969 সালের 25 মার্চ তারিখে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ জারি করা হয়।
যা উক্ত বছরের 28শে জুন থেকে কার্যকর হয়। এবং এটা কি বলেছে, এই অধ্যাদেশ অনুযায়ী কমিশনের কার্যাবলীটা দেখো, সিকিউরিটি ইস্যুর যথার্থতা নিশ্চিতকরণ এবং সিকিউরিটিতে বিনিয়োগকারীদের সংরক্ষণ, পুঁজি ও সিকিউরিটি বাজারের উন্নয়ন এবং নিয়ন্ত্রণ করাই হলো কমিশনের দায়িত্ব ও কার্যাবলী। আচ্ছা, তারপরে দেখো, সিকিউরিটি ক্রয় বিক্রয় করতে স্টক ব্রোকার, সাব ব্রোকার, শেয়ার হস্তান্তরকারী প্রতিনিধি, ইস্যু ব্যাংকার, মার্চেন্ট ব্যাংকার, ইস্যু নিবন্ধক, তারপরে ইস্যু ম্যানেজার, অবলেখক, পোর্টফোলিও ম্যানেজার, তারপরে আছে কি বিনিয়োগ উপদেষ্টা, মিউচুয়াল ফান্ড ট্রাস্ট, দলিলের ট্রাস্টি, সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি, ক্রেডিট রেটিং কোম্পানি এবং সিকিউরিটি মার্কেটের সাথে সম্পৃক্ত হতে পারে অনুরূপ অন্যান্য মাধ্যমে কমিশনের নিকট হতে প্রাপ্ত নিবন্ধন সার্টিফিকেট লাগবে। উক্ত সার্টিফিকেট ব্যতীত সিকিউরিটি ক্রয় বিক্রয় করতে পারবে না। আচ্ছা, প্রথম অংশে যে আর্থিক বাজারের আইনগত দিকসমূহের প্রথম অংশে কিন্তু যে পুঁজি ছিল, হ্যাঁ, মূলধন বা পুঁজি বাজার ছিল, তারপর আর্থিক বাজার ছিল, আশা করি তোমরা সেগুলো পড়েছো। এবং তার শেষ অংশে ছিল কি শেয়ার এবং সিকিউরিটি। তো বাংলাদেশে কিন্তু দুইটা আছে, দেখো, একটা হচ্ছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ আর একটা হচ্ছে কি ঢাকা স্টক এক্সচেঞ্জ, তাই না, যেটা চিটাং আর একটা ঢাকা নামে পরিচিত। তো এই সিকিউরিটি এক্সচেঞ্জ অধ্যাদেশ 1969 এই আইনটা কারা ফলো করে? এরাই ফলো করে, ঠিক আছে। এবং এদের কার্যাবলীটা কি তুমি দেখো, স্পষ্ট দেখতে পাচ্ছ কার্যাবলীটা কি। সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জের কার্যাবলী কি? সিকিউরিটি ইস্যুর যথার্থতা নিশ্চিত করো, সিকিউরিটিতে বিনিয়োগকারীর সংরক্ষণ, পুঁজি এবং সিকিউরিটি বাজারের উন্নয়ন এবং নিয়ন্ত্রণ করাই হলো কমিশনের দায়িত্ব ও কার্যাবলী। বুঝছো? তাহলে কেউ যদি শেয়ার বা সিকিউরিটি ইস্যুর ক্ষেত্রে কোনো কিছু চিন্তা করে, সেটা নিশ্চিত কিভাবে করবে, কিভাবে সংরক্ষণ করবে, বাজারে কিভাবে উন্নয়ন করবে, নিয়ন্ত্রণ করবে, সেটা কমিশন বলে দিবে বা কমিশনের সেটা দায়িত্ব এবং কার্যাবলী। এবং আরেকটা জিনিস হচ্ছে কি, যে কোনো কিছু ইস্যুর ক্ষেত্রে বা মানে সিকিউরিটি বা সিকিউরিটি সংক্রান্ত যে কোনো কাজের ক্ষেত্রে কার পারমিশন নিতে হবে? স্বাভাবিকভাবে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ 1969 এর সুনির্দিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে পারমিশন নিয়ে কাজ করতে হবে, সেটাই 2 নম্বরে বলা হয়েছে। এবং বলেছে নির্ধারিত ফি দিয়ে নিবন্ধনের জন্য আবেদন করতে হবে। এবং 4 নম্বর বলেছে এ আইনের বিধিবিধান সাপেক্ষে কমিশনের নীতি বহির্ভূত কাজ করলে যে কোনো সময় নিবন্ধন বাতিল করতে পারবে, যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে হিসাব পরীক্ষা করবে। কমিশন প্রতি বছর নির্দিষ্ট সময় বাজেট প্রকাশ করবে। এবং 7 নম্বর হচ্ছে যদি কমিশনের আইন অমান্য করে সেক্ষেত্রে কমিশন শাস্তিসহ অর্থদণ্ড দিতে পারবে। কমিশন প্রজ্ঞাপনের মাধ্যমে নতুন বিধান চালু করতে পারবে। তারপরে হচ্ছে কি 9 নম্বর বলছে কমিশনের নিজস্ব তহবিল থাকবে। 10 নম্বর বলেছে কমিশন প্রয়োজনের বিভিন্ন বিষয়ে দক্ষ উপদেষ্টা নিয়োগ করতে পারবে। এবং 11 নম্বর বলেছে যে কমিশন প্রয়োজন বোধে নির্ধারিত সময় নির্দিষ্ট এবং নির্দিষ্ট স্থানে সভা করতে পারবে। তো এগুলো আসলে বোঝানোর কিছুই নেই। এটা বুঝতে হলে প্রথমে তোমাদেরকে শেয়ার সংক্রান্ত স্টক এবং শেয়ার ডিবেঞ্চার ওই সাইটটা তোমাকে বুঝতে হবে, ওই সাইটটা অবশ্যই পড়ে নিবে। তারপরে দেখো এখানে কি বলেছে, 12 নম্বর বলেছে যদি আদালত কর্তৃক কোনো ব্যক্তি দেউলিয়া ঘোষিত হয় তবে তিনি চেয়ারম্যান ও কমিশনার হতে পারবে না। এটা হচ্ছে ওদের কার্যাবলী এবং কিছু শর্তাবলী। এরপরে আসো বিমা আইন। বিমা আইনে আমি যেটা হাইলাইট করে রেখেছি সেই জিনিসটাই আমি আজকে তোমাদেরকে দেখাবো। বিমা হলো এক ধরনের লিখিত চুক্তি যেখানে বিমাপত্র গ্রহীতা নির্দিষ্ট প্রিমিয়াম বা স্যালামির বিনিময়ে তার সম্ভাব্য ঝুঁকি বা বিপদের ভার বিমাকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের উপর অর্পণ করে। অন্যদিকে বিমাকৃত জীবন বা সম্পত্তির চুক্তিতে উল্লেখিত কোনো কারণে ক্ষতি বা হানি হলে বিমাকারী আর্থিক ক্ষতিপূরণ বা অর্থ প্রদানের নিশ্চয়তা দেয়। আসল কথা হচ্ছে বিমাটাকে আমি একটু বলে ফেলি, ভবিষ্যৎ তো অনিশ্চিত, ভবিষ্যতে কি হবে কেউ কিছু বলতে পারে না। তো জীবনের যেহেতু নিশ্চয়তা নেই, এই জন্য জীবন বিমা করে, যাতে জীবন বিমা করার পরে তার সন্তান সন্ততি বা পরিবার
তার অনুপস্থিতিতে কোনো আর্থিক ক্ষতির সম্মুখীন না হয় সেজন্য জীবন বিমা করা হয়। নৌ বিমা, যেমন মনে করো যে জাহাজে কোনো মাল এক দেশ থেকে অন্য দেশে নিয়ে যাওয়া হচ্ছে, এখন প্রতিমধ্যে পথে কি হলো, কোনো দুর্ঘটনায় বা ঝড়ে কবলিত হয়ে জাহাজটা ডুবে গেল, মালামাল নষ্ট হয়ে গেল, তাহলে হঠাৎ করে কেউ কি এই ক্ষতি কি কাটিয়ে উঠতে পারবে? অবশ্যই পারবে না, অনেক বড় আর্থিক ক্ষতি। এই ভবিষ্যৎ অনিশ্চয়তার জন্য এই ক্ষতিগুলো যাতে খুব বড় হয়ে না আসে, মানুষ যেন সরাসরি একেবারে সব কিছু একেবারে ধ্বংসের মুখে যেন পতিত না হয়। বেসিক্যালি হচ্ছে কি, সোজা কথা হচ্ছে মানুষ যাতে আর্থিকভাবে খুব বড় আর্থিক ক্ষতির সম্মুখীন না হয় সেজন্য একটা বিমা করা হয়। তার মালামাল নিশ্চয়তার জন্য মালামালের বিমা, কৃষি বিমা আছে, অগ্নি বিমা আছে, তারপরে জীবন বিমা আছে। হ্যাঁ, আসল কথা হচ্ছে যে বিমা আসলে বেসিক্যালি দুই প্রকার, একটা হচ্ছে জীবন বিমা আর একটা হচ্ছে সাধারণ বিমা। এই সাধারণ বিমার আন্ডারে হচ্ছে নৌ বিমা, অগ্নি বিমা, কৃষি বিমা, পণ্য বিমা, এই বিমা ওই বিমা, গাড়ির বিমা আছে, কত কিছুর বিমা আছে প্রত্যেকটারই, মানে যাতে ওই কোনো কিছু আসলে দুনিয়াতে কোনো কিছুই কি ফিক্সড না, এবং দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট কিন্তু বলে কয়ে আসে না যে আমি আসতেছি, তাই না? এই যে অ্যাক্সিডেন্ট সম্বলিত যেই ক্ষতি, এই ক্ষতিটা যাতে সরাসরি জীবনের উপরে এফেক্ট না পড়ে, আর্থিকভাবে যেন কেউ মানে ক্ষতির সম্মুখীন না হয়, সেজন্যে এই বিমার উৎপত্তি। আমি সোজা কথায় বলে দিয়েছি, এবং বাকি জিনিসটা তোমরা এখান থেকে পড়ে নেবে। তাহলে এখানে দেখো, একটা হচ্ছে জীবন বিমা, এবং এটা হচ্ছে 2010 সালের আইন অনুযায়ী। 2010 সালের বিমা আইনের 5(1) ধারায় বিমাকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। আমি যেটা বলছিলাম যে একটা হচ্ছে জীবন বিমা, আরেকটা হচ্ছে সাধারণ বিমা। হ্যাঁ, আর সাধারণ বিমার আন্ডারে জীবন বিমা তো জীবন বিমা, যেমন জীবন বিমা অন্যান্য বিমা থেকে পৃথক, কারণ জীবন বিমার বিষয়বস্তু মানব জীবন, আর অন্যান্যটা হচ্ছে পণ্যের উপরে, সোজা কথা। এই জন্য সাধারণ বিমা যে কোনো কিছু হতে পারে, কিন্তু জীবন বিমা ফিক্সড, শুধু মানুষের জীবনের উপরে। তো এই জিনিসটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। তো আজকে এই পর্যন্তই। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। ওকে, আল্লাহ হাফেজ।